মানে যে স্ট্রেট না হয়ে যে ব্যান্ড গুলা বা মানে এই যে ভাঁজগুলা তৈরি হয় সেটাই। হ্যাঁ, তাপস দেবনাথ অনেকটাই কাছাকাছি চলে গেছে। এটাই হচ্ছে আসলে সংজ্ঞা, যে ইন্টারলেসমেন্টের জন্য বা ইন্টারলেসমেন্টের সময় ওয়ারপিয়ানগুলো এবং ওয়েভটিয়ানগুলো স্ট্রেট না থেকে যে ব্যান্ড হয়, এই ব্যান্ডটাকে আমরা স্পেসিফিক নাম দিচ্ছি, সেটা হচ্ছে ওয়েব, তরঙ্গের মতো আর কি, ওয়েবের মতো তরঙ্গের মতো যে অংশ মানে আকৃতি নেয়, সেটাকে আমরা বলতেছি ক্রিম্প। তো আমরা যদি এই কথাটা লিখি যে ডিউ টু দ্য ইন্টারলেসিং warp and weft threads, a certain amount of webbing, ওয়েভিনেস। হ্যাঁ, ওয়েবিং বা উইভিনেস ইজ ইম্পার্টেড কোথায়, টু দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েভড থ্রেডস ইন এ ফেব্রিক। হ্যাঁ, কি হয়, ইন্টারলেসিং এর সময় ওয়ার্প এবং ওয়েভ থ্রেডের ইন্টারলেসিং যখন হয়, তখন কিছু পরিমাণ ওয়েবিং, হ্যাঁ, বা ওয়েব তরঙ্গ ইজ ইম্পার্টেড টু দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েফট। ওয়ার্প অ্যান্ড ওয়েফট এটা অটোমেটিক আসে, আমরা কিন্তু ক্রিম্প অ্যাচিভ করি না, আমরা উইভিং করি, কাপড় বুনি, বুনতে গেলে ক্রিম্প তৈরি হয় অটোমেটিক, আর এই উইভিনেসটাকে বলা হয় ক্রিম্প। তো দিস ওয়েবনেস বা উইভিনেস ইজ কল্ড ক্রিম্প। এখন এই ক্রিমটা দুই ডিরেকশনে হতে পারে, এটা কি এক ডিরেকশনে হবে না দুই ডিরেকশনে? ইট ক্যান বি দুই ডিরেকশন, ওয়ার্প ওয়েফট। টু সাইডস, ওয়ার্প অ্যান্ড ওয়েফট। আচ্ছা, এটা গেল একটা বিষয়, যে এটা দুই ডিরেকশনে হতে পারে, ওয়ার্পের দিকে এবং ওয়েফটের দিকে, এবং এটাকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়। এটা আমরা বলতে পারি ইট ক্যান বি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। আচ্ছা, এটা তো গেল বেসিক কথাবার্তা। তাহলে আমরা এটা টেস্ট করতে গেলে কি করতে হবে? আমরা এটা টেস্ট করার জন্য ক্রিম্পের ফর্মুলাতে যেতে হবে। ক্রিম্পের ফর্মুলাটা বলো একজন। আমি আগে ক্রিম্পের সংখ্যাটা লিখি, তারপরে ওয়ার্প ওয়েফট লিখবো। ক্রিম্প সমান কি মনে নাই ইকুয়েশন? এল মাইনাস পি ডিভাইড বাই হচ্ছে পি ইন্টু 100%। 100% কই, হ্যাঁ, এটা বুঝতে পারছো কিনা? এল কি আর পি কি বলো তো? স্যার ওয়ার্প হলো ওয়ার্পের লেন্থ, ওয়েফট হলো ওয়েফটের লেন্থ, লেন্থ আর কি। না, ওয়ার্প হলে ওয়ার্প স্যার হচ্ছে স্ট্রেট এন্ড লেংথ, স্ট্রেট লেন্থ। হ্যাঁ, স্ট্রেট এন্ড লেন্থ। হ্যাঁ, আর পি হচ্ছে ক্রিম্প লেংথ, মানে হচ্ছে ইনিশিয়াল যেটা লেংথ থাকে সেটা। রাইট, একটা হচ্ছে স্ট্রেট লেন্থ আর হচ্ছে ক্রিম্প লেন্থ। লেন্থ অফ ওয়ার্প ইন, লেন্থ অফ ইয়ার্ন বলি আমরা, ওয়ার্পে যাচ্ছি না এখনো। লেন্থ অফ ওয়ার্প ইন স্ট্রেট ফর্ম, আর পিটা লেন্থ অফ ইয়ার্ন ইন ক্রিম্পড ফর্ম। অথবা এটাকে আমরা এরকম বলতে পারি না, যে এটা লেন্থ অফ ফেব্রিক, এটা তো কাপড়ের ভিতরে, কাপড়টাই তো এটা, কাপড়ের মধ্যেই তো বাঁকা হয়ে আছে, তাই না? তো কাপড়ের যে লেন্থটা সেটাই হচ্ছে পি। একটা কাপড় মনে করো, তো কাপড়ের মধ্যে যে লেন্থটা আছে, কাপড়ের যে লেন্থটা সেটাই তো আসলে পি, ওটাই তো বাঁকানো ফর্মে ইয়ার্নের লেন্থ। তো কাপড় থেকে খুলে নিয়ে আসে স্ট্রেট করলে তখন এটার লেন্থটা বাড়বে, তাই তো? এই এলটা বড় হবে সবসময়, আর পিটা কি হবে,
ছোট হবে এরকম হবে ছোট না যে এলটা ছোট হবে পিটা বড় হবে, মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই। সবসময় এলটা হয় মানে সমান তো হবে না, সমান হলে তো কাপড় হবে না, একেবারে স্ট্রেট থাকবে, কিছু না কিছু ক্রিম থাকবে। তো এলটা বড় হবে, পিটা ছোট হবে, এই গ্যাপটা বা পার্থক্যটা হবে উপরে, আর এটাকে আমরা অনুপাত করব বা পার্সেন্টেজ করব হচ্ছে পি এর সাপেক্ষে। অর্থাৎ ফেব্রিকের যেহেতু ক্রিম, এটা কিন্তু টেক আপ পার্সেন্টেজ আমরা এল এর সাপেক্ষে করি, আর ক্রিমটা পি এর সাপেক্ষে করি। পি এর সাপেক্ষে কেন করি? আমি ক্রিমটা কিন্তু ইয়ার্নের নিচ্ছি না, ক্রিমটা টেস্ট করতেছি ফেব্রিকের। তো ফেব্রিকের ক্রিম টেস্ট করবো ফেব্রিকের লেন্থের সাপেক্ষেই, ফেব্রিকটা আসলে কতটুকু, তার মধ্যে কতটুকু আছে, সেজন্য আমরা পি দিয়ে ভাগ করি, পি এর সাপেক্ষে এটার পার্সেন্টেজটা দেখা হয়। তাহলে ক্রিম হচ্ছে এত, আর 100% আমরা দিলাম, তাহলে 100% হবে। তো এটা ওয়ার্পের জন্য ওয়ার্পের দিকে দেখবো, আর ওয়েফটের জন্য ওয়েফটের দিকে দেখবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার আমরা ক্রিম মেজারমেন্টে যাব। আমাদের এই কোর্সের যে উদ্দেশ্য, এটা হচ্ছে আমার বেসিক কথাবার্তা, যে ক্রিম হচ্ছে এটা। তাহলে আমি এখন ওয়ার্প ডিরেকশনে এবং ওয়েভ ডিরেকশনে ক্রিম মেজার করব। তাহলে মেজারমেন্ট অফ ক্রিম পার্সেন্টেজ। আচ্ছা, একটু খেয়াল করো, তোমাদের এখানে বুঝতে পারতেছো ইকুয়েশনটা অনেক ইজি এবং সিম্পল। অর্থাৎ আমাকে এল নিতে হবে এবং পি নিতে হবে, তাহলে আমি ক্রিম হিসাব করতে পারি। তাহলে আমার এক্সপেরিমেন্টটা নিশ্চয়ই কঠিন কিছু হবে না। কিন্তু প্রবলেমগুলো কোথায় হবে, কেউ কি আইডিয়া করতে পারতেছো? স্যার টেনশনের উপর। টেনশনের উপর, রাইট। তাহলে আমি এটাকে স্ট্রেট যখন করব, ফেব্রিকে থাকলে তো সমস্যা নাই, পি কাপড়ের মধ্যে থেকে মেপে নিব পিটা, সেটা লেন্থে হলে ওয়ার্প আর ওয়েথের দিক থেকে হলে ওয়েফট। কিন্তু এই যে এলটা, এই এলটাতে আমার প্রবলেম হবে, কারণ আমি কি সুতাটাকে অনেক টান টান অবস্থায় লেন্থ নিব, নাকি একটু লুজ অবস্থায় নিব, কতটুকু টান টান রাখবো, এবং এটাকে কি আমি আরো একটু এক্সটেন্ড করে দেখবো কিনা, বা কি রকম ভাবে আসলে এলটা নিব, সেটা হচ্ছে আমাদের জন্য প্রবলেম। ঠিক আছে? তো এই জন্য আমাদের এখন কি লাগবে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অথবা স্ট্যান্ডার্ড বডির সাহায্য নিতে হবে। ঠিক আছে? কিসের জন্য? পি এর জন্য না, কিন্তু পি আমরা যে কেউ নিতে পারবো, শুধু কাপড়ে মার্কিং করব, কাপড়ে মার্কিং করে কাপড়ের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মেজারিং স্কেল দিয়ে মেপে নিব। তো এল এর জন্য আমাদেরকে অ্যাপারেটাস ইউজ করতে হবে, যেমন আমরা শার্লি অ্যাপারেটাসের কথা বলবো, আর আমাদের কলেজে যেটা আছে, আমাদের কলেজে আছে ডিজিটাল ক্রিম টেস্টার, সেটার কথাও আমি বলবো। তো এই দুইটার কথা বলতেছি। তাহলে এল এর জন্য, তো এলটা নির্ণয় করার জন্য তাহলে টেনশনটা মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। তো টেনশনটার ক্ষেত্রে সাজেস্ট করা আছে, কি সাজেস্ট করা আছে? স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড টেনশন, এটা হচ্ছে ব্রিটিশ মেথডে স্ট্যান্ডার্ড টেনশন সেট করা আছে। এখানে একটা চার্ট আছে, এটা দেখো, এটা দেখা যাচ্ছে তো, তাই না? এই চার্টটা দেখতেছো না তোমরা? জি স্যার দেখতে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কটনের জন্য যদি আমাকে আগে এই ইয়ার্নগুলো যেগুলো আমি নিব, সেগুলার কাউন্টটা দেখে নিতে হবে। কাউন্ট না হলে তুমি টেনশন ঠিক করতে পারবে না কত, কারণ এক এক কাউন্টের জন্য টেনশনের স্ট্যান্ডার্ডাইজেশন এক এক রকম। যেমন কটনের ক্ষেত্রে যদি ফাইনার দেন 7 টেক্স হয়, 7 টেক্সেরও বেশি হয়, তখন কিন্তু তোমাকে 0.75 ইন্টু ট্যাক্সে গুণ করে যত আসবে তত গ্রাম টেনশন দিতে হবে। টেনশনটা কিন্তু গ্রামে, গ্রাম মানে অত গ্রাম লোড, অত গ্রাম লোড অ্যাপ্লাই করতে হবে। এরপরে কটন যদি কোর্সার দেন 7 টেক্স হয়, অর্থাৎ কটনটা যদি 60 টেক্সের চেয়েও মোটা হয়, মানে 60 টেক্সের চেয়ে আরো বেশি, তখন আরো মোটা, তো তখন সেখানে 0.2 ইন্টু ট্যাক্স প্লাস 4। তাহলে এখান থেকে তুমি মানটা বের করে নেবে। যেমন ধরো সাপোজ তোমার যদি 20 টেক্সের ইয়ার্ন হয়, তাহলে তুমি কত গ্রাম লোড দিয়ে ইয়ার্নটাকে স্ট্রেট করবা। তো সেই ক্ষেত্রে 20 টেক্স এটা কোথায় পড়ে, এটাতে পড়ে না এটাতে পড়ে? 20 টেক্স হচ্ছে এটাতে পড়ে। তাহলে 20 টেক্সে এই ফর্মুলাতে যাবা, 20-এর সাথে 0.2 আমরা গুণ করব। তো 20-এর সাথে 0.2 গুণ করলে কত হয়? 4 হয় নাকি? 20 ইন্টু জি 0.2, স্যার 4। 4 এর সাথে 4 যোগ করবা 8, তার মানে 8 গ্রাম লোড দিয়ে আমাকে এইটা টেস্ট করতে হবে, এটা কটনের ক্ষেত্রে। আচ্ছা, উলেন এবং উস্টারের ক্ষেত্রে 50 থেকে 60 ট্যাক্স হলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, আর উলেন এবং উস্টারের ক্ষেত্রে 60 থেকে 300 ট্যাক্স পর্যন্ত এই ফর্মুলা। আর অল ম্যানমেড কন্টিনিউয়াস ফিলামেন্ট ইয়ার্নের জন্য, সকল ম্যানমেড এবং কন্টিনিউয়াস ফিলামেন্ট ইয়ার্নের জন্য একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ট্যাক্সকে 2 দ্বারা ভাগ করে দিবা। অর্থাৎ আমার যদি পলিয়েস্টার হয়, নাইলন হয়, অ্যাক্রাইলিক হয়, হ্যাঁ, এসিটেট ফাইবার হয়, সেই ক্ষেত্রে আমি ট্যাক্সকে
2 দ্বারা ভাগ করে দেবো, সেটা যেই কাউন্টেরই হোক না কেন। ধরো আমার 30 ট্যাক্স, তাহলে আমি 15 গ্রাম টেনশন ইউজ করব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে এই জন্য, যখন আমরা এই স্ট্যান্ডার্ড মেথডটা ফলো করব তখন সারা বিশ্বে আমাদের এই ক্রিম টেস্টিংটা অ্যাকসেপ্টেবল হবে। আদারওয়াইজ আরেকজন বেশি টেনশন দিয়ে করলে, কম টেনশন দিয়ে করলে কিন্তু ক্রিম যে টেস্ট করা হচ্ছে সেটা স্ট্যান্ডার্ডাইজ হবে না। তো আমরা এই যে ক্রিম্পের কথাগুলো বলতেছিলাম, আমি একটু রিক্যাপ করতেছি। আহ, আহ, আসলে একটু আগে থেকে বলে নেওয়া ভালো যে আমরা পড়তেছিলাম, মানে ফেব্রিক টেস্টিং শুরু করেছি। ফেব্রিক টেস্টিংয়ে আমরা লেন্থ, উইডথ, থিকনেস পড়ে ফেলছি। তারপরে গত ক্লাসে এই থ্রেড ডেনসিটি পড়লাম, থ্রেড ডেনসিটি আর ক্রিম্পের একটা বেশিরভাগ অংশ আমরা পড়ে ফেলছি। আজকে বাকি অংশটা পড়ব। তো এই কথাগুলো গত ক্লাসে বলা হয়েছে। ইয়ার্ন ক্রিম্প ইন ফেব্রিক অথবা ফেব্রিক ক্রিম্পও বলতে পারো, সেটা কি, ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্লেন করা যায় কীভাবে, এল কি, পি কি। হ্যাঁ, এটা ওয়ার্প ডিরেকশনে হতে পারে, ওএফ ডিরেকশনও হতে পারে। আচ্ছা, ক্রিম্প মেজারমেন্ট বা ক্রিম পার্সেন্টেজ কীভাবে টেস্ট করা হয়, সেক্ষেত্রে আমি এই শিটটা তোমাদেরকে দিয়ে দিব, এই জন্য আর কিছু লিখতেছি না, সরাসরি এখান থেকেই বলে দিচ্ছি। হ্যাঁ, তো মেজারমেন্ট অফ ক্রিম পার্সেন্টেজ, এটাতে একটু বড় করে দিই। হ্যাঁ, তো মেজারমেন্ট অফ ক্রিম পার্সেন্টেজ, এখানে আমি বলছিলাম যে কিছু টেনশনটা এখানে একটা সিম্পল এক্সপেরিমেন্ট, বুঝতেই পারতেছো যে আমাকে খুব কষ্ট করতে হবে না, এল এবং পি বের করতে হবে। পি হিসাব করা কোনো সমস্যা না, পি যে কেউ হিসাব করে পারতে পারবে। কাপড়ের ওয়ার্পে হলে ওয়ার্পের লেন্থ, আর ওয়েফটে হলে ওয়েফটের লেন্থটা। এলটা সমস্যা, কারণ কাপড় থেকে সুতাটাকে খুলে স্ট্রেট করতে হবে, তো সেই জন্য টেনশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ডে, এই যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, ব্রিটিশ স্ট্যান্ডার্ডে এই টেনশনটার কথা গত ক্লাসে বলেছিলাম। কটনের জন্য কি, উলেন এবং ওস্টেড জন্য কত, আর হচ্ছে অল ম্যানমেড এবং কটন অন্য সব ফাইবারের জন্য কীরকম। এই তো এই যে এটাকে খুলে নিয়ে তুমি টেনশন অ্যাপ্লাই করবা, মানে স্ট্রেটেড লেন্থ হিসাব করার জন্য তুমি 3টা মেথড ইউজ করতে পারো। আমরা গত ক্লাসে এটা বলছি, স্ট্রেটেন বাই হ্যান্ড, স্ট্রেটেন বাই স্ট্যান্ডার্ড ওয়েট, আর ডিটারমিনেশন দ্য স্ট্যান্ডার্ড লেন্থ ফ্রম দ্য লোড ইলংগেশন কার্ভ। তো এখানে স্ট্রেটেন বাই হ্যান্ডের কথা বলছি, তুমি হাতে ম্যানুয়ালি কাজটা করতে পারো। কাপড় থেকে সুতা খুলে নিবা তোমার মন মতো, বা তোমার যেভাবে মনে হয় যেটা সোজা হচ্ছে, সুতার উপর কোনো অতিরিক্ত লোড অ্যাপ্লাই না করে সুতাটাকে সোজা করে লেন্থ নিবা, তারপরে পি নিবা, টেস্ট করবা। এক্স্যাক্টলি একুরেট আসবে না, কাছাকাছি কিছু মান হয়তো আসতে পারে, আর এক একজন এক এক রকম করে করবে, তো সেই জন্য এক একজনের মানটা এক এক রকম হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে দিস ইজ ইনএকুরেট সিন্স উই ডু নট নো দ্য ফোর্স অ্যাপ্লাইড। আমরা জানি না আসলে কতটুকু ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি, এই জন্য ইনএকুরেট রেজাল্ট আসবে। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি একুরেট, যেটা আমরা করে থাকি আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে এবং ল্যাবগুলোতে। স্ট্রেটেন বাই স্ট্যান্ডার্ড ওয়েট, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ওয়েট দিয়ে আমরা করে থাকি। তো স্ট্যান্ডার্ড ওয়েটটা কোথেকে পাবো, বিভিন্ন কাউন্টের সুতার জন্য এখান থেকে পাবো। তো প্রথমে কাউন্টটা টেস্ট করতে হবে, কাউন্টটা বিজলি ব্যালেন্সে করতে হয়। হ্যাঁ, আমরা এটা বলছিলাম, কাউন্টটা আগে বিজলি ব্যালেন্সে টেস্ট করে তারপরে এখান থেকে আমি এটা নিয়ে নিব আর কি, মানে টেনশনটা বের করে নেব কাউন্টের জন্য। তারপরে যে শার্লি ক্রিম টেস্টার আছে, আমাদের ডিজিটাল ক্রিম টেস্টার আছে, মানে হেলথ ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের কলেজে আছে, উইরা ক্রিম টেস্টারও আছে, এরকম আরও কয়েকটা টেস্টার আছে, এগুলো দিয়ে তুমি টেস্ট করতে পারো। আর লাস্ট হচ্ছে ডিটারমিনেশন দ্য স্ট্রেটেন লেন্থ ফ্রম দ্য লোড ইলংগেশন কার্ভ, এটা হচ্ছে মোর একুরেট, হ্যাঁ, বা মোস্ট একুরেট। এই তো স্পেসিমেন প্রিপারেশনটা কীরকম, এটা গত ক্লাসে বলা হয় নাই। স্পেসিমেন প্রিপারেশনটা এরকম, এই যে কাপড় দেখতেছ, কাপড়ের সাইড থেকে এই সুতাগুলো বের হয়ে আসে, এখান থেকে তুমি একটা সুতা খুলে নিবা। তো খোলার ক্ষেত্রে নিয়ম হচ্ছে মাঝখান থেকে আগে খুলে নিবা, মাঝখান থেকে আগে খুলে তারপরে সাইডের একটা প্রান্ত ধরে ওই যে ক্ল্যাপ আছে, এই শার্লি অ্যাপারেটাসের যে ক্ল্যাপ আছে, এই ক্ল্যাপে আটকে দিবা, তারপরে আরেকটা প্রান্ত নিয়ে আরেকটা ক্ল্যাপে আটকে দিবা। এভাবে করে করতে হবে কাজটা। তো এটাকে বলা হচ্ছে স্পেসিমেন প্রিপারেশন। আমি একটু পরে বলে যাচ্ছি, তাহলে বুঝবা। রেক্টেঙ্গুলার স্ট্রিপ আর কেয়ারফুলি মার্কড অন দ্য ক্লথ অ্যান্ড ইচ স্ট্রিপ ইজ কাট ইন দ্য ফর্ম অফ এ ফ্ল্যাপ। তুমি কাপড় থেকে রেক্টেঙ্গুলার সাইজে কাটবা, নিবা। তারপর ফ্রম ইচ স্ট্রিপ 10 থ্রেডস উইল বি রিমুভ, প্রত্যেকটা স্ট্রিপ থেকে 10টা করে সুতা রিমুভ করবা। নর্মালি 3 স্ট্রিপস ইন ওয়ার্প ওয়ে অ্যান্ড 3 স্ট্রিপস ইন ওয়েফট ওয়ে আর কাট, যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম যে তোমাকে 3টা স্যাম্পল যদি নাও, তুমি 3টা স্যাম্পল ওয়ার্পের ক্ষেত্রে ক্রিম নির্ণয় করলে যাতে নিচে নিচে না হয়,
ডানে যাতে হয়, মানে একই ওয়ারপিয়ান যত বারবার স্যাম্পলে না আসে এরকম 3টা স্ট্রিপ নিবা, আর ওয়েভটির ক্ষেত্রেও 3টা স্ট্রিপ নিবা। ওয়েভটির ক্ষেত্রেও সেম, যাতে একই ওয়েভটিয়ান বারবার না আসে। হ্যাঁ, এটা গত ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, এটাকে এখান থেকে কীভাবে সুতোটা রিমুভ করতে হবে, যে কথাটা আমি বললাম যে মিডল পয়েন্টে আগে একটু টেনে নিতে হবে, তারপরে একটা প্রান্ত নিয়ে ক্ল্যাপে আটকাতে হবে, আর একটা প্রান্ত নিয়ে ক্ল্যাপে আটকাতে হবে, যাতে করে এর উপর অতিরিক্ত কোনো লোড না পড়ে। এটাই হচ্ছে সিস্টেম। দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য ফার্স্ট থ্রেড, এই যে প্রথম থ্রেডটা আছে তার সেন্ট্রাল পার্টটা বা মিডল পার্টটা ইজ সেপারেটেড ফ্রম দ্য ফ্ল্যাপ বাই মিনস অফ এ নিডল। একটা সুই দিয়ে আস্তে আস্তে খুঁচিয়ে তুমি এটাকে কাপড় থেকে খুলবা। যেমন এটাকে যদি খুলতে চাও, এই সুতাটাকে আস্তে আস্তে এটাকে খোঁচালে এটা দিক থেকে খুলে আসবে। বাট দ্য টু এক্সট্রিম এন্ডস আর লেফট সিকিউরড, অর্থাৎ সাইডের যে প্রান্তগুলো এগুলো যেভাবে আছে সেভাবেই থাকে। ওয়ান এন্ড ইজ দেন রিমুভড, মানে একটা প্রান্তকে রিমুভ করবা, অ্যান্ড প্লেসড ইন দ্য ক্ল্যাম্প অফ দ্য টেস্টার, অর্থাৎ ক্রিম ধরো টেস্টার আছে, টেস্টারের একটা ক্ল্যাম্পে নিয়ে আটকে দিবা, অ্যান্ড দ্য আদার এন্ড ইজ রিমুভড অ্যান্ড প্লেস ইন দ্য সেকেন্ড ক্ল্যাম্প, অর্থাৎ এটার যে দ্বিতীয় প্রান্তটা আছে দ্বিতীয় প্রান্তটাকে নিয়ে আরেকটা সেকেন্ড ক্ল্যাম্পে আটকে দিবা। বাই দিস মেথড, এই মেথডের মাধ্যমে দেয়ার উইল বি নো লস ইন দ্য টুইস্ট অফ দ্য ইয়ার্ন, অর্থাৎ ইয়ার্নের টুইস্টে কোনো লস হবে না যদি তুমি এইভাবে করে কাজটা করতে পারো। অ্যান্ড অলসো ডিউ টু মিনিমাম হ্যান্ডলিং দেয়ার উইল বি নো স্ট্রেস ইন দ্য ইয়ার্ন, এখানে মানে হ্যান্ডেলিংটা কম হচ্ছে, অর্থাৎ এটাতে টাচটা হিউম্যান টাচ অথবা এটাকে ধরতে হচ্ছে কম, সেই কারণে এটার মানে প্রপার্টিসগত মানে ফিচারগুলো নষ্ট হওয়ার প্রবণতা কম হবে, মানে ইয়ানের উপর স্ট্রেস পড়বে না, ইয়ানটা এক্সটেন্ড বা ইলংগেশন হবে না। তাহলে এই হচ্ছে ব্যাপার, যে এটাকে আমি এভাবে করে রিমুভ করে নিব, এটা হচ্ছে রিমুভালের সিস্টেম। এরপরে আমাদের যে টেস্টারগুলো আছে, শার্লি ক্রিম টেস্টার, তারপরে হচ্ছে ডিজিটাল ক্রিম টেস্টার, উইরা, তারপর হচ্ছে লোড ইলংগেশন কার্ভ মেথড। এখানে পরীক্ষাতে মূলত তোমাকে যেহেতু সবগুলার প্রিন্সিপাল প্রায় একই রকম, যে কোনো একটা আসে। হ্যাঁ, তো আমরা শুধু শার্লিটাই একটু ডিটেলসে দেখব, বাকিগুলো সম্বন্ধে আমি শুধু ধারণা দিয়ে দিব। তো শার্লি ক্রিম টেস্টার এটা কি? দ্য ইনস্ট্রুমেন্ট কনসিস্ট, এটা বলে ফেলছি মনে হয় গত ক্লাসে, তাই না? আবার কি রিপিট করতে হবে? হ্যাঁ, দরকার নাই। এখানে এই জিনিসগুলো কী কী পার্টস আছে, হ্যাঁ, গ্র্যাজুয়েটেড বিম আছে, এটা আমরা বলছি, হ্যাঁ, তারপর টেনশন ওয়েট আছে, এই যে এটা টেনশন ওয়েট, হ্যাঁ, তারপরে ফিক্সড জ, এটা হচ্ছে মুভেবল জ, আর এটা হচ্ছে ভি গ্রুপ, হ্যাঁ, যেটা কিনা এটাকে ইনক্লাইন করতে সহযোগিতা করে। তারপরে বেস স্কেল আছে, যে স্কেলটা থেকে আমরা দাগটা নিতে পারি, মানে নিচে মানে মিটার সেন্টিমিটারে এবং ইঞ্চিতে দাগান্বিত আছে। তারপরে জটম মার্ক অন দ্য বিম, এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে মিরর, আই হচ্ছে মিরর, আর এইচ হচ্ছে ডটম মার্ক অন দ্য ফ্রেম, আর হচ্ছে লেবেলিং স্ক্রু হচ্ছে এটা দিয়ে মেশিনটাকে লেবেলিং করা যায়। তো আমাদের এই কাজটা কি, কাজটাও আমরা প্রসিডিউরটাও গত ক্লাসে বলে ফেলছি, এটা আমি আবার এখান থেকে বলে দিচ্ছি, যে তোমাকে আগে এটা ফিক্সড জতে অ্যাপ্লাই করতে হবে, আর একটা হচ্ছে মুভেবল জতে অ্যাপ্লাই করতে হবে। এই ওয়েট এখানে সেট করতে হবে, ওয়েট মানে টেনশনটা কত টেনশন দিবা, তখন এটা ইনক্লাইন্ড হয়ে যাবে। ইনক্লাইন্ড হয়ে গেলে এখান থেকে ডটেড লাইন, এই যে একটা ডটেড লাইন দেওয়া আছে এরকম হরিজন্টালি, এই যে এটাতে, আর এটাতে দেওয়া আছে এই বরাবর, তাহলে এই দুটো ডটেড লাইন বরাবর থাকবে, মানে এইখানে ডটেড লাইনটা আর এই ডটেড লাইনটা এক বরাবর থাকবে একসাথে। কিন্তু যখনই এই অংশটা একটু ওয়েটের কারণে নিচের দিকে নেমে আসবে, তখন কিন্তু এটা নিচে পড়ে যাবে, মিলবে না। তো তুমি এদিক থেকে টানবা, এই মুভেবল জটাকে ডান পাশে শিফট করবা। তো মুভেবল জটাকে যদি ডান পাশে শিফট করো, তখন আস্তে আস্তে কী হবে, এই ওয়েটটা সহ আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, সুতার টান পড়বে, সুতাতে টান পড়লে এটা এদিকে হেলে আসবে, এদিকে হেলে আসবে, এদিকে হেলে আসলে এটা একটু উপরের দিকে উঠবে। তখন এই যে ডটেড লাইনটা আছে, ডটেড লাইনটা আস্তে আস্তে মিলে যেতে থাকবে। এটা একটু নিচে ছিল, তোমার যখন টান পড়তেছে আস্তে আস্তে উপরে উঠে সমান হয়ে যাবে। যখন কিনা এই ডটেড লাইনটা সমান হয়ে যাবে, তখন এখানে রেড মার্ক করে নিতে হবে, কারণ এটা কতটুকু শিফট করলা তুমি, এখান থেকে মার্কিংটা রেড মার্কটা নিয়ে নিতে হবে। তো তখন তুমি লেন্থ পেয়ে গেলা, এখান থেকে এই পর্যন্ত ওই যে বেস লাইন আছে, বেস লাইনে স্কেল আছে, সেই স্কেল থেকে তুমি দেখে নিবা যে আসলে এখন লেন্থটা কত। তাহলে আগে যেটা ছিল সেটা হচ্ছে পি, আর এখন যে লেন্থটা পেলা সেটা হচ্ছে এল। এই কথাটা এখানে বলা আছে প্রসিডিউরের মধ্যে, আমি আর এখানে যাচ্ছি না, এটা কত সহজ। আর ডিজিটাল ক্রিম টেস্টার, এখানে এটা হচ্ছে যে আমার এই যে ইউটিউব চ্যানেলে এটা আছে, তুমি এটা একটু দেখে নিতে পারো যে আসলে ডিজিটাল ক্রিম টেস্টারটা কীভাবে কাজ করে। ওখানে আমি দেখিয়েছি যে আমাদের ডিজিটাল ক্রিম টেস্টার হচ্ছে একটু ভার্টিক্যাল লাইনে ওয়ালে ফিক্সড করা থাকে। তো ওখানে সুবিধা হচ্ছে টেনশনটা ডিজিটালি দেখায়, তোমাকে এখানে যেরকম একটা ফিক্সড ওয়েট দিতে হয় এরকম দিতে হয় না,
তুমি নিচে থেকে টানবা, উপরে সেন্টিনিউটনে প্রেশারটা মানে লোডটা কত দিচ্ছ সেই লোডটা দেখাবে। তো তোমার একটা নির্দিষ্ট কাউন্টের জন্য যত লোড হয় অত লোড পর্যন্ত এক্সটেন্ড করবা করে, আর এটা পাশে আবার স্কেল আসে, স্কেল থেকে দেখা যায়। তো তুমি নিজেই হাত দিয়ে টানবা, টেনে উপরে টেনশনটা যত তোমার রিকোয়ার্ড বা যত ডিজায়ার্ড তত হওয়া পর্যন্ত এটাকে নিচের দিকে টানতে থাকবা। তো টেনশন অতটুকু হয়ে গেলে বাস তুমি ওখানে স্টপ করে দিবা, আর টানার দরকার নাই। উপরে ডিজিটাল মেশিনে দেখাবে যে টেনশন কত, আর নিচে তুমি স্কেল থেকে শুধুমাত্র মানটা দেখে নিবা এলের, পরে এটাকে বসিয়ে দিলে এল মাইনাস পি পাওয়া যাবে। মূলত এখানে এই কাজটা করা হয় হচ্ছে ওয়েট দিয়ে, আর ডিজিটাল ক্রিম টেস্টারের সুবিধা হচ্ছে শুধুমাত্র ওই ওয়েটের মানটা বা টেনশনের মানটা ডিজিটালি দেখা যায়। এই আচ্ছা, এটা দেখে নিও, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবা যে এটা কীভাবে কাজ করে, ওখানে বিস্তারিত দেখিয়েছি। আচ্ছা, এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে বলছে যে কি আমরা কি মোস্ট একুরেট মেথড, এবং এটা একটু মানে মানে ইজি আর কি, ইজি না আসলে, মানে একুরেট মেথড, এটাতে আমি একুরেটলি মানটা নির্ণয় করতে পারি। তো সেটা কীরকম একটু খেয়াল করো, আমি পরে পরে বলে যাচ্ছি, এমনিতে বললেও বুঝবা, পরে পরে বলতেছি। প্যারালাল ইনক্লাইন্স আর মার্কড অন এ পিস অফ ক্লথ পি ডিস্টেন্স এপার্ট। তাহলে তুমি একটা কাপড়ের টুকরা নিবা, সেই কাপড়ের টুকরাতে মার্ক দিবা। তুমি মনে করো সাপোজ ওয়ার্প ক্রিম টেস্ট করবা, তাহলে ওয়ার্প ক্রিমের জন্য ওয়ার্পে উপরের দিকে মার্কটা মানে কাটা একটা দাগ দিবা কলম দিয়ে, নিচে একটা দাগ দিবা। তো দাগ দিলে কি হইলো, পি এর মানটা পেয়ে গেলা। এই দাগের থেকে নিচ পর্যন্ত হচ্ছে পি এর মান, মানে কাপড়ের মধ্যে সুতার লেন্থটা কত, ঠিক আছে। উপরের মার্ক এবং নিচের মার্ক এই দুইটার ডিফারেন্সটা কি, পি, তাই তো? কথা বুঝতেছ? Parallel incline are marked on a piece of cloth p distance apart. অর্থাৎ একটা কাপড়ের টুকরা, আচ্ছা হ্যাঁ, উপরে একটা মার্কিং করে নিব, নিচে একটা মার্ক করব, এই মার্কের মাঝখানটা হচ্ছে পি, এটা হচ্ছে কাপড়ের মধ্যে সুতার যে লেন্থ সেটা। 5 yarns are unraveled and one is tested at a time. 5টা সুতাকে আমি বের করব সাইড থেকে, এই মার্কিং করা অংশ থেকে, 5টাকেই একটা একটা করে টেস্ট করব। দ্য ইয়ার্ন ইজ ক্ল্যাম্পড অ্যাট ওয়ান অফ দ্য ইঙ্ক স্পটস, অর্থাৎ এই ভার্টিক্যাল একটা মেশিন, সেখানে একটা ইঙ্ক স্পটে আমি এটাকে ট্র্যাপ করে দেবো একটা প্রান্ত। অ্যান্ড দ্য ইয়ার্ন ইজ অ্যালাউড টু হ্যাং ভার্টিক্যালি ইন ফ্রন্ট অফ দ্য স্কেল। তাহলে আমি এবার ইয়ার্নটাকে ঝুলিয়ে দিছি, যেহেতু এটা ভার্টিক্যাল মেশিন, এখানে এটা ঝুলে আছে, মানে হ্যাং করে আছে। হ্যাং করে স্কেলের পাশে সুতাটা এবার হ্যাং করলো ভার্টিক্যালি। আচ্ছা দেখো, লাইনে একটু ডিস্টার্ব ছিল, এখন আমরা আবার শুরু করি। তো বলা হচ্ছে কি করলাম, আমি দুইটা ক্ল্যাম্পকে আটকে দিলাম, উপরের ক্ল্যাম্পে এটাকে আটকে ভার্টিক্যালি এটাকে হ্যাং করলাম, এবং পাশে স্কেল আছে, স্কেল থেকে দেখতে পারবো। তো এ স্মল ক্ল্যাম্প, একটা ছোট ক্ল্যাম্প অফ নোন ওয়েট, জানা ওয়েট, ইজ হ্যাং অন দ্য ইয়ার্ন অ্যাট দ্য আদার ইঙ্ক স্পট। তাহলে নিচের প্রান্তে আমি যদি একটা জানা ওয়েটকে লাগিয়ে দিই বা অ্যাড করি, তাহলে ইয়ার্নটা স্ট্রেট হবে না ওই ওয়েটের জন্য। এটাই বলা হচ্ছে অ্যাট দিস লোড, এই লোডে দ্য ইলংগেশন ইজ রিড। এই লোড দেওয়ার পরে আমি ইলংগেশনটা কতটুকু হলো সেটাকে রিড করব, তখন আমি লোড এবং ইলংগেশন কার্ভ পাবো। অর্থাৎ আমি লোড অ্যাপ্লাই করলাম, এটা ইলংগেট হলো, কত লোডে কত ইলংগেট হলো এই ব্যাপারটাকে গ্র্যাজুয়ালি দেখতে হবে, তখন আমি কাজটা অ্যাকুরেটলি করতে পারবো। সেখানে কি বলা হয়েছে, তাহলে সাকসেসিভলি স্মল লোডস আর অ্যাপ্লাইড অ্যান্ড দ্য ইলংগেশন অ্যাট ইচ নিউ লোড ইজ নোটেড। তো প্রথমে খুব সামান্য লোড তুমি অ্যাপ্লাই করলা, লোড সেন্টিনিউটনে বা গ্রামে, সেই লোডের জন্য কতটুকু ইলংগেশন হলো পার্সেন্টেজে অথবা সেন্টিমিটারে, মিলিমিটারে, যাই দেখাও, যে কোনো একটা এককে দেখাইলা ইলংগেশনটা। অ্যান্ড ইলংগেশন অ্যাট ইচ নিউ লোড ইজ নোটেড, অর্থাৎ তুমি আস্তে আস্তে করে লোড নতুন নতুন করে বাড়াইতে থাকলা, তাহলে সুতাটা আরেকটু এক্সটেন্ড করলো, আবার ইলংগেশন পেলা, সেই ইলংগেশনের জন্য এই ফোঁটাগুলো বসে থাকলো, বিন্দুগুলো, এই বিন্দুগুলো বসানোর পরে ইয়ারটা ব্রেক করা পর্যন্ত, ধরো এই যে এখানে এসে ব্রেক করে, ইয়ারটা ব্রেক করা পর্যন্ত তুমি লোড দিয়ে গেছো, তার মানে তুমি কী পেয়ে গেলা, লোড ইলংগেশন কার্ভ পেলা। ওয়াই অক্ষে তুমি লোড নিলা আর এক্স অক্ষে ইলংগেশনটা নিলা, তাহলে লোড ইলংগেশন যে কার্ভ পেলা, সেই কার্ভটা হচ্ছে, মনে করে যে এই কালো লাইনটা দেখতেছো না, কালোটা, এটা হচ্ছে লোড ইলংগেশন কার্ভ, এটা ঠিক আছে।
তো এখান থেকে আমরা এই এলটা অ্যানালাইসিস করব। এলটা, পি কিন্তু আমাদের সমস্যা না। এই আমি আগেও বলতেছি, আবারও বলছি যে পি আমাদের কোনো প্রবলেম না, পি কিন্তু আমরা কাপড়ের মধ্যে থেকেই টেস্ট করতে পারতেছি। বাট এলটা হচ্ছে সমস্যা, এলটা একুরেটলি করতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে এই অংশটা একটু কার্ভ, আবার এই অংশটা দেখো স্ট্রেট, অর্থাৎ এখানে লোড বাড়ানো হচ্ছে যেই হারে, সেই একই হারে কিন্তু ইলংগেট করতেছে, মানে যেভাবে লোড দিচ্ছি বাড়তেছে, লোড দিচ্ছি বাড়তেছে। আর এইখানে এই যে এই জায়গাটা ওবি, এই জায়গাটা একটু কার্ভি। কার্ভ হওয়ার পিছনে কারণ হচ্ছে আসলে এই জায়গাটাতে আমার ক্রিমটা দূর হয়েছে। প্রথমে তোমার অনেক লোড দেওয়ার পরও, মানে হালকা লোড দেওয়ার পরে অনেক বেশি এক্সটেন্ড করে গেছে, হালকা লোড দিচ্ছ অনেক বেশি এক্সটেন্ড করছে, কারণ এখানে সুতার উপর কোনো প্রেশার পড়ে নাই। প্রেশারটা পড়ছে কিসের উপর? ক্রিম্পের উপর। অর্থাৎ ইয়ার্নটা যেহেতু ক্রিম্প হয়ে আসছিল ফেব্রিকের মধ্যে, এখন ক্রিমটা আস্তে আস্তে খুলে আসতেছে। তার মানে এই উবি অংশে ক্রিমটা খুলে আসে। আর যে বিসি অংশ আছে, বিসি অংশে আসলে ইয়ার্নটা স্ট্রেচ হয়, মানে ইয়ার্নটা এক্সটেন্ড করে, ইলংগেট করে যায়। এটা হচ্ছে এই গ্রাফের বৈশিষ্ট্য। তার মানে আমি যে কার্বি অংশটা পাবো, কার্বি অংশটা হচ্ছে আমার ক্রিমটাকে রিমুভালের জন্য দায়ী। আর স্ট্রেট যে অংশটা আছে, স্ট্রেট অংশটা হচ্ছে সুতাটাকে ক্রিম শেষ হওয়ার পরে এরপর কিন্তু সুতা ছেঁড়া শুরু করবে। সুতা ছেঁড়ার আগে এক্সটেন্ড করে না, সেই এক্সটেনশনটা একই হারে হতে থাকবে, এরপরে গিয়ে একটা সময় ব্রেক করবে, মানে ইল্ড পয়েন্টের পরে গিয়ে ব্রেক করবে। তো এখন এইটাকে আচ্ছা এখান থেকে বলে নিই, তারপরে আমি আবার বলবো। ইন দিস কার্ভ, এই কার্ভের মধ্যে দেয়ার ইজ এ কার্ভ পোর্শন উবি, দেখতেই পাচ্ছ এই যে উবি হচ্ছে কি কার্ভ, বাঁকা অংশ, অ্যান্ড স্ট্রেট পোর্শন হচ্ছে বিসি, বিসিটা হচ্ছে কি স্ট্রেট। তো এখান থেকে আমরা ডটেড লাইন দিয়ে এটাকে বাড়ালাম, বিসিটাকে ডি পর্যন্ত বাড়ালাম, ডি থেকে এর উপর লম্ব আঁকলাম, মানে কার্ভের উপর লম্ব আঁকলাম, আর এই লম্ব থেকে এই পাশেও আবার লোডের উপর লম্ব আঁকের মানটা নিয়ে নিলাম আর কি। এটা হচ্ছে উই লোডের মানটা, আর ওডি হচ্ছে কি ইলংগেশনের মানটা। তো দ্য রিজিয়ন উবি, যে উবি যে অংশটা আছে রিপ্রেজেন্ট করে দ্য রিমুভাল অফ দ্য ক্রিম্প, যে কথাটা আমি এখন বললাম যে আসলে উবি অংশটা আমাকে ক্রিম্প রিমুভালটাকে বোঝায়। দ্য রিজিয়ন বিসি, বিসিটা রিপ্রেজেন্ট করে দ্য স্ট্রেচ অফ দ্য ইয়ার্নটা তখন স্ট্রেচ হওয়া শুরু করছে। এটা কিন্তু ক্রিম্প শেষ হচ্ছে না, ক্রিম্প বি পর্যন্ত শেষ হয়ে গেছে, এরপর থেকে শুধু স্ট্রেচ হচ্ছে। ইফ দেয়ার আর নো ক্রিম, যদি কোনো ক্রিম না থাকতো তাহলে পুরোটাই কিন্তু স্ট্রেট হতো। তোমরা আগে লোড ইলংগেশন কার্ভ দেখছো ইয়ার্নের, মোটামুটি স্ট্রেট লাইন। তো ইফ দেয়ার আর নো ক্রিম দ্য কার্ভ উড বি অল দ্য স্ট্রেট লাইন ডিসি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট লাইন হয়ে যেত যদি কিনা কোনো ক্রিম্প সুতার মধ্যে না থাকতো। দেয়ারফোর এই কারণে দ্য ডিস্টেন্স উডি, এই উডি যে ডিস্টেন্সটা আছে এটাই রিপ্রেজেন্ট করতেছে দ্য ইলংগেশন অফ দ্য ইয়ার্ন ডিউ টু দ্য রিমুভাল অফ ক্রিম্প। অর্থাৎ উডিটা আমাকে বলে দিচ্ছে ক্রিম্প রিমুভ করার ফলে আসলে কতটুকু ইলংগেশন হচ্ছে। দেন দ্য অরিজিনাল লেন্থ পি প্লাস দ্য ভ্যালু অফ উডি ইজ দ্য লেন্থ অফ দ্য ইয়ার্ন বিফোর উইভিং ইজ ইকুয়াল টু এল। তার মানে আমাকে এল পেতে হলে পি এর সাথে কতটুকু অ্যাড করতে হবে, এই উডি পরিমাণটা অ্যাড করতে হবে। উডি হচ্ছে ইলংগেশন ডিউ টু ক্রিম। তো ইলংগেশন যতটুকু ক্রিম, ইলংগেশন যেই ক্রিমটা আমার শেষ হলো, মানে ইলিমিনেট হলো, সেই ক্রিম লেন্থটাই তো হচ্ছে আমার এই এডিশন, পি এর সাথে এডিশন হয়ে এটা এল হয়। তার মানে এল মানে হচ্ছে এটা যে পি এর সাথে তোমাকে অ্যাড করতে হবে কতটুকু উডি পরিমাণ, যে উডি পরিমাণটা ছিল ইলংগেশন কিসের জন্য, ক্রিম্পের জন্য, ইলংগেশন ডিউ টু ক্রিম্প। তাহলে আমরা এল পেয়ে যাব। এল পাবো কীভাবে? পি এবং উডি এর যোগফলের সাহায্যে। আর যখনই আমি এল পেয়ে যাব তখন আমার ফর্মুলা আছে, ফর্মুলাতে বসিয়ে এল এবং পি এর মান বসিয়ে আমি ক্রিম পার্সেন্টেজটা হিসাব করতে পারবো, যেভাবে করে আমি এই শার্লি অ্যাপারেটাসের ক্ষেত্রে, হ্যাঁ শার্লি ক্রিম টেস্টার দিয়েও পারছিলাম, সেখানেও একই কথা। যখন তোমার কাছে এল এবং পি ভ্যালু পাওয়া হয়ে যাবে তখন তুমি ফর্মুলাতে বসিয়ে ক্রিমটা হিসাব করে নিতে পারবা। আর ফর্মুলাটা হচ্ছে কোনটা? ফর্মুলা হচ্ছে যে এটা এল মাইনাস পি ডিভাইড বাই পি ইন্টু 100%। তো এই হচ্ছে লোড ইলংগেশন কার্ভের ব্যাপার। যেহেতু এটা গ্রাফিক্যালি এক্স্যাক্টলি গ্রাজুয়ালি লোড অ্যাপ্লাই করে ক্রিমটা দেখা হয়, সেজন্য এটা মোস্ট একুরেট মেথড। হ্যাঁ, এটা সবগুলোর চেয়ে আরও একুরেট মান দেয়। তো আমরা এটা চেষ্টা করব প্র্যাকটিক্যালি যদি পারি করতে, তবে আমরা এখান থেকে যে কোনো একটা ল্যাব করব আর কি। যখন ল্যাব শুরু হবে, হয় শার্লি, এই তিনটার যে কোনো একটা আর কি। শার্লি, যদি তোমাদের কলেজে যেই মেশিনটা থাকে যে কোনো একটা ইনশাল্লাহ অবশ্যই থাকবে, শার্লি থাকবে অথবা উইরা থাকবে অথবা ডিজিটাল ক্রিম টেস্টার থাকবে, যেটা থাকে আমরা সেটাই দেখব। আর এখানে পরীক্ষার জন্য তোমার যে কোনো একটা দেখলেই হচ্ছে। আমরা শার্লিটা দেখে নিলাম, আর তোমার ডিজিটাল ক্রিম টেস্টারটা চাইলে দেখে নিতে পারবা কীভাবে কাজ করে সেটা।
তো এই পর্যন্ত তো কারো বুঝতে প্রবলেম আছে কিনা বলো তো, তারপরে আমরা নেক্সট পার্টে চলে যাব, আর 2টা টপিক আছে। আচ্ছা নাই, তাহলে ইনফ্লুয়েন্স অফ ক্রিম্প অন ফেব্রিক প্রপার্টিস, ফেব্রিক প্রপার্টিসের উপর ক্রিম্পের ইম্প্যাক্টটা কোথায়, ইম্প্যাক্ট বা ফ্যাক্টরস ইফেক্টিং দ্য ফেব্রিক প্রপার্টিস অন, মানে ফ্যাক্টরস ইফেক্টিং ক্রিম্প অন ফেব্রিক প্রপার্টিস, মানে ফেব্রিক প্রপার্টিসের উপর ক্রিম্পের এফেক্টটা কোথায় বা ইম্প্যাক্টটা কোথায়, এটা আমরা দেখতে চাচ্ছি। তো প্রথমত হচ্ছে থিকনেস। আমি এগুলার ডিটেলস বর্ণনা লিখতেছি না, তোমরা কথাগুলো শোনো, তাহলে নিজে থেকে লিখতে পারবা। থিকনেসটা কি, আমরা ওই লাস্ট পার্টে কিন্তু থিকনেস টেস্ট করছি। থিকনেস মানে কি, কাপড়ের যে প্লেন আছে উপরের সারফেস এবং নিচের সারফেসের মধ্যবর্তী ডিস্টেন্সটা, এটা হচ্ছে থিকনেস। তো এখন এই থিকনেসটা ইম্প্যাক্ট ফেলবে কিনা ক্রিম দিয়ে, ক্রিম্পের উপর থিকনেসের ইম্প্যাক্ট পড়বে কিনা, থিকার হবে আর কি। যেমন তুমি মনে করো একটা কাপড় এরকম সোজা আছে, এটা যতটুকু থিকনেস হবে, আর একটা ইয়ান এরকম বাঁকা হয়ে উপরের দিকে উঠে তারপরে আরেকটা বাঁকা হয়ে উপরের দিকে উঠলো, তখন কিন্তু এটা থিকনেসটাকে বাড়িয়ে দিবে। অর্থাৎ যত বেশি ক্রিম হবে, যত বেশি বেঁকে যাবে ইয়ানটা কাপড়ের ভিতরে গেলে, সেই কাপড়টা তত বেশি থিকার হবে। তোমরা কখনো প্যান্টের কাপড় থেকে বা প্যান্ট যে পরো, হ্যাঁ, বা প্যান্টের পিস যে কাপড়গুলো আছে সেখান থেকে সুতা খুলে দেখবা অনেক ক্রিম্পি থাকে। আবার শার্টের পিস থেকে কাপড় খুলে দেখবা সেটা কম ক্রিম্পি থাকে। তার মানে ক্রিম বেশির জন্য কাপড়টা যেহেতু ক্রিম্পের সাথে থিকনেসটা জড়িত, ক্রিম পানি বাইরে থেকে কতটুকু এরকম ব্যান্ড হয়ে থাকলো, তো যত বেশি ব্যান্ড হয়ে থাকবে থিকনেসটা তত বেশি হবে, যত ব্যান্ড হবে তত কম হবে। তার মানে ইনফ্লুয়েন্সটা কি, ক্রিম বেশি হলে থিকনেস বেশি হবে, ক্রিম কম হলে মূলত থিকনেস কম হবে যদি একই কাউন্টের ইয়ার্ন ইউজ করা হয়। 2, রেজিস্ট্যান্স টু অ্যাব্রেশন। এই একটা কাপড় অ্যাব্রেশনকে কতটা রেজিস্ট করতে পারবে, মানে ঘর্ষণকে কতটা প্রতিরোধ করতে পারবে, মানে ঘর্ষণে সে টিকে থাকবে বেশি দিন, এইটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স টু অ্যাব্রেশন বা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা যেসব কাপড়ের ক্রিম কম তাদের ভালো হবে, যেসব কাপড়ের ক্রিম বেশি তাদের কিন্তু রেজিস্ট্যান্স টু অ্যাব্রেশনটা খারাপ হবে। কিভাবে, যখন কাপড়ের মধ্যে ক্রিম বেশি হবে তখন সুতাগুলো বেশি ব্যান্ড হয়ে থাকবে, কিছু সুতা একেবারে বাইরে থেকে মানে এরকম ব্যান্ড হয়ে এইরকম হয়ে যাবে উপরের দিকে, তো সুতার কিছু মাথা কিন্তু সারফেসে থেকে যাবে। তো এই মাথাগুলোর উপর আগে ফ্রিকশানে মানে অ্যাব্রেশনে নিয়ে গেলে আগে এগুলোর উপর ফোর্স পড়বে, তখন ওই সুতাগুলো আগে নষ্ট হয়ে যাবে। তো ওই সুতাগুলো নষ্ট হলে আলটিমেটলি তো কাপড়টা ফ্রিকশানকে রেজিস্ট করতে পারতেছে না, মানে কিছু ইয়ার্ন খুব বেশি বেঁকে গেছে তাদের উপর ফ্রিকশানটা বেশি পড়বে, মানে অ্যাব্রেশনটা বেশি পড়বে, তারা আগে ব্রেক করবে। আর যদি ক্রিম কম হয় তাহলে মোটামুটি এরা স্ট্রেট থাকবে, স্ট্রেট থাকলে বেশি জায়গাতে ফ্রিকশান পড়বে, মানে বেশি এরিয়াতে বেশি জায়গা জুড়ে অ্যাব্রেশন ঘটবে। আর ও যদি একদম বাঁকা হয়ে থাকে তাহলে একটা জায়গায়, শুধুমাত্র অল্প একটা জায়গায় অ্যাব্রেশনটা পড়বে এবং খুব দ্রুত কাপড়টা ছিঁড়ে যাবে, অ্যাব্রেশনে টিকে থাকতে পারবে না। তার মানে যদি ক্রিম কম হয় সুতাগুলো স্ট্রেট থাকবে সবচেয়ে বেশি, এবং স্ট্রেট থাকলে যখন তুমি অ্যাব্রেশন অ্যাপ্লাই করবা, ঘর্ষণ প্রয়োগ করবা কাপড়ের উপর, তখন বেশি পরিমাণ সারফেসের উপর ফোর্সটা অ্যাপ্লাই হবে, তখন বেশি পরিমাণ সারফেসেও অ্যাপ্লাই হলে এটাকে ছিঁড়তে বেশিক্ষণ সময় লাগবে বা বেশি ফোর্স দিতে হবে বা বেশি অ্যাব্রেশন করতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার রেজিস্ট্যান্স টু অ্যাব্রেশন। তাহলে কি বললাম, ক্রিম বেশি হলে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স কমে আসবে, আর ক্রিম কম হলে মূলত অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ভালো হবে যদি অন্য সব প্রপার্টিস একই থাকে। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে শ্রিঙ্কেজের ব্যাপার। শ্রিঙ্কেজ কখন হয়, আমরা যখন কাপড়কে ফাইনাল স্টেজে নিয়ে যাই, ওয়েট প্রসেসিংয়ের পরে ওয়াশিং করি অথবা ওয়েট প্রসেসিং করি, সেখানে শ্রিঙ্ক করে। তো এখন এই শ্রিঙ্কগুলা কোনগুলা বেশি করবে, যদিও শ্রিঙ্কেজের সাথে অন্যান্য আরও প্রপার্টিস জড়িত, অন্যান্য প্রপার্টিসের সাথে সম্পর্কিত, তারপরও এই ক্রিম্পের উপর একটা সম্পর্ক আছে। কেন, কারণ ক্রিম যদি হায়ার হয়, এটা বেশি ব্যান্ড হয়ে আসে, তাহলে এটা শ্রিঙ্ক করার বা এক্সটেন্ড করার পসিবিলিটি বেশি। আর যেটা কম ব্যান্ড হয়ে আসে, উইভিনেস কম ফর্ম করলো, হ্যাঁ, সেটাতে তুমি চাইলেও কিন্তু অনেক টানতে পারবে না, সেক্ষেত্রে অনেক শ্রিঙ্ক করার পসিবিলিটিও কম থাকবে। অর্থাৎ বেশি ক্রিমওয়ালা ফেব্রিককে তুমি চাইলে আগে থেকে একটু এক্সটেন্ড করতে পারো, এক্সটেন্ড করে চালাতে পারো, পরবর্তীতে এটা শ্রিঙ্ক করার পসিবিলিটিও বেশি থাকবে, অর্থাৎ ফ্লেক্সিবল হবে বিষয়টা। আর যদি কম ক্রিম হয় তাহলে অতটা ফ্লেক্সিবল হবে না, যতটা এটাকে মানে
চাপানো যাচ্ছে বা ফুলানো মানে এক্সপ্যান্ড করা যাচ্ছে, মানে এক্সটেন্ড করা যাচ্ছে এরকম। কারণ তুমি একদিকে এক্সটেন্ড করতে চাইলে আরেকদিকে ইয়ার্ন কিন্তু এটাকে বাধা দিবে। সুতরাং ক্রিম বেশি থাকলে এই প্রবণতাটা বেশি হবে, শ্রিঙ্ক করার পসিবিলিটি। যদিও অন্য ফ্যাক্টরের উপর জড়িত, তারপরে এটার উপরও কিছুটা ইম্প্যাক্ট আছে। আচ্ছা, ফেব্রিক বিহেভিয়ার ডিউরিং টেনজাইল টেস্টিং। যখন আমরা টেনজাইল টেস্টিং করব তখন ফেব্রিকের বিহেভিয়ারটা কেমন হয় ক্রিম বেশি থাকলে এবং কম থাকলে। মনে করো এই কাপড় টেনজাইল টেস্টিং যখন আমরা করি, দুই পাশে ধরে মেশিনে ক্ল্যাপ করি, কাপড়টাকে এই পাশে ক্ল্যাপ করি, এই পাশে ক্ল্যাপ করি। তো ক্ল্যাপ করলে টান পড়ে, কাপড়ের উপর টান পড়ে, টানে আমরা ছিঁড়তে চাই, কত ফোর্স হলে কাপড়টা ছিঁড়ে যায়। এটা হচ্ছে টেনজাইল টেস্টিং। আমরা পরের চ্যাপ্টারটাতেই পড়বো এটা, কাপড়ের টেনজাইল টেস্টিং করা হয়। তো এই যে তুমি টেনে ছিঁড়ে ফেলবা কাপড়কে, তো এইরকম টেনজাইল লোড অ্যাপ্লাই করার সময় মূলত কি হয়, ক্রিম্প ইন্টারচেঞ্জ হয়। তোমরা নিশ্চয়ই টেক্সটাইল ফিজিক্স পড়ছো, তাই না? হচ্ছে তুমি যদি ওয়ার্পে কোনো একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে ওয়ার্পের ইয়ার্নগুলো স্ট্রেট হবে, ওয়ার্পের ইয়ার্নগুলো আস্তে আস্তে স্ট্রেট হতে থাকবে। তখন ওয়েফটের ইয়ার্নগুলো এদিক থেকে বেঁকে আসবে, মানে বাঁকা হয়ে যাবে, কুচকে আসবে, মানে ক্রিম্পি হয়ে যাবে বেশি। কারণ ওয়ার্পের ইয়ার্নগুলো যখন তুমি স্ট্রেট করবা, ওয়ার্পের ক্রিমটা কমে আসবে, ওয়েফটের ক্রিমটা আসলে বেড়ে যাবে। কাপড় যদি ওয়েফট বরাবর তুমি আবার ফোর্স অ্যাপ্লাই করো, মনে করো এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করতে চাচ্ছ, এদিক থেকে, তখন ওয়েফটের ইয়ার্নগুলো স্ট্রেট হয়ে যাবে। ওয়েফটের ইয়ার্নগুলো স্ট্রেট হলে ওয়েফটের ইয়ার্নগুলো ক্রিমটা কমে আসবে, তখন ওয়ার্পের ইয়ার্নগুলো এদিক থেকে চেপে আসবে, চেপে ওয়ার্পের ইয়ার্নগুলোর ক্রিম বেড়ে যাবে। অর্থাৎ একদিকে ক্রিম বাড়ালে ওয়ার্পে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, ওয়ার্পে ক্রিম কমে আসে, বাট আলটিমেটলি ওয়েফটের ক্রিমটা বেড়ে যায়। আর যদি ওয়েভ ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি, ওয়েফটের ক্রিম কমে যায় কিন্তু ওয়ার্পের ক্রিমটা আবার বেড়ে যায়, মানে এক ডিরেকশনের ক্রিমটা আরেক ডিরেকশনে শিফট হয়, এটাকে বলা হয় ক্রিম ইন্টারচেঞ্জ। তো এইটা প্রথমে ঘটবে, তুমি যেহেতু ওয়ার্প বরাবর এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছো। হ্যাঁ, ফেব্রিক বিহেভিয়ার ডিউরিং টেনজাইল টেস্টিং, টেনজাইল লোডিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ভার্টিক্যাল ডিরেকশনে যদি মানে এক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন এই ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে ওয়ার্পের ইয়ার্নগুলো স্ট্রেট হতে থাকবে। ওয়ার্পের ইয়ার্নগুলো স্ট্রেট হলে কী হবে, ওয়ার্পের ইয়ার্নের ক্রিমগুলো কমে আসবে, ওয়েফটের ইয়ার্নের ক্রিমগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে কাপড়টা এদিক থেকে চেপে আসবে, এদিক থেকে লম্বা হয়ে যাবে। তো এইটাকে বলা হয় ক্রিম ইন্টারচেঞ্জ। প্রথমে ক্রিম ইন্টারচেঞ্জ হবে, তারপরে গিয়ে কাপড়টা মানে মাঝখান থেকে চিকন হয়ে যাবে, মানে সংকুচিত হয়ে যাবে, আর সাইডে যেমন আছে তেমন থাকবে, এরপরে গিয়ে ছিঁড়বে। তো মাঝখান থেকে চিকন হওয়া, হ্যাঁ, এই যে অবস্থাটা, এটাকে বলা হয় রেস্টিং আর কি, WRIST, রেস্টিং। আর এর আগেরটাকে বলা হয় ক্রিম ইন্টারচেঞ্জ। তার মানে ফেব্রিকে যখন টেনজাইল ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হবে, তখন প্রথমে ক্রিম ইন্টারচেঞ্জ হবে, তারপরে রেস্টিং হবে, তারপরে কাপড় ছিঁড়বে। তো এই হচ্ছে ব্যাপার। যদি এইখানে ক্রিম্পের পরিমাণ বেশি থাকে তাহলে এই ইন্টারচেঞ্জটা বেশি হবে, আর ক্রিম্পের পরিমাণ কম হলে ইন্টারচেঞ্জটা কম হবে। এটা হচ্ছে টেনজাইল লোডিংয়ের ক্ষেত্রে বিহেভিয়ার। আচ্ছা, তারপরে দেখো ফল্টস ইন ফেব্রিক, অর্থাৎ ফেব্রিকে কি কি ফল্ট হতে পারে মানে ক্রিম্পের জন্য। এখন ক্রিম যদি তোমার কম বেশি হয় এবং ক্রিম্পের যদি ভেরিয়েশন থাকে, তাহলে কাপড়ের মধ্যে কিন্তু ফল্ট আসবে। হ্যাঁ, কীরকম, ধরো কিছু পিক আছে, কিছু ওয়েফটিয়ার আছে যেগুলোতে কম ক্রিম্প আছে, একটু টান টান আছে, তো সেটা একরকম হবে। আবার কিছু ইয়ার আছে যেগুলোর ক্রিমটা একটু বেশি, তখন সেটা কিন্তু আরেক রকম হবে কাপড়ের ওই অংশটা। অর্থাৎ ব্রাইট পিক হতে পারে, হ্যাঁ, তারপরে ডায়মন্ড বার হতে পারে। অর্থাৎ কোনো একটা জায়গায় ক্রিম কম, সেটা একরকম লাইট রিফ্লেক্ট করবে, কোনো একটা জায়গায় ক্রিম বেশি, সেটা আরেক রকম লাইট রিফ্লেক্ট করবে। মূলত বেশি ক্রিম হলে, বেশি বেঁকে গেলে সেটা লাইট রিফ্লেক্ট করে কম, আর যদি কম বেঁকে যায় সেটা লাইট রিফ্লেক্ট করে বেশি, মানে প্রমিনেন্টটা বেশি হয়, রিফ্লেকশনটা বেশি হয়, ব্রাইটার হয়। তো এই জন্য ইয়ার্নের মধ্যে যদি ক্রিম্পের পার্থক্য হয়, ইয়ার্নগুলা বিভিন্ন জায়গায় কাপড়ের, তখন কাপড়ের মধ্যে এটা ফল্ট হিসেবে ধরা হবে। কারণ ক্রিম্পের ভেরিয়েশনের জন্য বা ক্রিম্পের পার্থক্যের জন্য মূলত মানে ফল্ট আসতে পারে কাপড়ে, বা কাপড়টা ফল্টি হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ফেব্রিক ডিজাইন। হ্যাঁ, ফেব্রিক যে ডিজাইন করা হয়, অর্থাৎ কিছু কিছু ফেব্রিকের ক্ষেত্রে বলাই থাকে ফাইনালি তার ক্রিমটা এরকম হবে। তো ওই যে ফিনিশিংয়ে যদি ওই পরিমাণ ক্রিম মেনটেন করা না হয়, তাহলে কাপড়ে বেশ কিছু প্রবলেম হয়, কারণ ডিজাইনটা ঠিক থাকে না। আমার ডিজাইনের মধ্যে বলা আছে যে এটা এরকম ক্রিম থাকবে, তো এরকম ক্রিম থাকলে কাপড়ের যে ফিচার, কাপড়টা এরকম ব্রাইটার হবে, এরকম ডাইমেনশন থাকবে, উইপটা এরকম হবে, এই বিষয়গুলো ঠিক থাকবে।
আর যদি ফাইনালি ফিনিশিংয়ের পরে মানে আমরা ওয়েট প্রসেসিং শেষ করে যখন ফিনিশিংয়ে যাব, ফিনিশিংয়ের পরে যদি ক্রিম্পের পার্সেন্টেজটা ঠিক না থাকে তাহলে ওই কাপড়টা ওই মানে স্পেসিফিক ওই ডিজাইনের কাপড় বলে ট্রিট করতে ঝামেলা হবে, কারণ এটা অন্য আরও স্ট্যান্ডার্ড ডিজাইনের ওই কাপড়গুলোর সাথে মিলবে না। এটা হচ্ছে ফেব্রিক ডিজাইনের ক্ষেত্রে ক্রিম্পের ইম্প্যাক্ট। তারপরে ফেব্রিক কস্টিং, ক্রিম্প বেড়ে গেলে কাপড়ের কস্টিং বেড়ে যাবে। কিভাবে সেটা? ধরো এখানে ক্রিম্পের কথা বলতেছি আমরা, ক্রিম্প আছে, তো এই যদি তুমি ক্রিম্প বেশি হয় তাহলে তুমি কি বুঝতে পারলা যে এখানে লেন্থ বেশি লাগবে। ক্রিম্প বেশি মানে কি? এলের মানটা বড় হওয়া। তো এলের মানটা বড় হলে এলটা কি কি কিসের মান? এলটা স্ট্রেটেন ইয়ার্ন লেন্থ। তো স্ট্রেটেন ইয়ার্ন লেন্থটা হচ্ছে ইয়ার্নটা যখন ওয়ার্প বিমে ছিল বা উইভার্স বিমে ছিল তখন তার লেন্থ, আর উইভার্স বিম থেকে যখন কাপড়ে চলে গেছে তখন এটা হচ্ছে পি। এখন এই পার্থক্যটা যত বেশি হবে ক্রিম কিন্তু আসলে তত বেশি। এই পার্থক্যটা বেশি হওয়ার উদ্দেশ্য হলো তোমার বেশি পরিমাণ সুতা লাগবে। যেমন তুমি ধরো 2200 মিটার সুতা একটা বিমে জড়াইলা, সেখান থেকে কাপড় পেলা হচ্ছে 2000 মিটার। তার মানে ক্রিম্পের জন্য 200 মিটার কাপড় মানে সুতা বাঁকা হয়ে কাপড়ের মধ্যে স্কুইজ হয়ে গেল। তা তুমি তো প্রডিউস করছো কাপড়, সুতা তো আর প্রডিউস করো নাই। সুতা ছিল তোমার কাছে কত? 2200 মিটার, আর এখানে কাপড় পাইলা কত? 2000 মিটার। কেন এরকম কাপড় কমে গেল? কারণ সুতাটা উইভার্স বিমে যে সুতাটা ছিল সেই ওয়ার্প ইয়ার্নগুলা ক্রিম্পের কারণে ফেব্রিক হওয়ার পরে ফেব্রিকের মধ্যে তার লেন্থটা কমে গেছে। তো এখন যদি তোমার এরকম হয় যে 2200 থেকে তুমি 2000 মিটার কাপড় বুনলা, এটা একটা বিষয়। আবার এরকম হলো যে 2200 মিটার সুতা ছিল, ওয়ার্পিয়ান ছিল লম্বায়, এখান থেকে তুমি কাপড় বুনতে পারলা হচ্ছে 2100 মিটার, আর একটু বেশি বুনতে পারলা, তাহলে এটা কিন্তু ভালো। ক্রিমটা কম বলে এটা ভালো, তোমার ইয়ার্নটা কনজামশনটা কম লাগলো, মানে ইয়ার্নের কনজামশনটা কম হলো। তো এই কথাটাই বলা হচ্ছে যে কস্টিং, ফেব্রিক যে কস্টিং হবে, ফেব্রিক কস্টিংটা বেশি হবে যদি ক্রিম বেশি হয়, কারণ ক্রিম বেশি হলে তুমি ইয়ার্ন বেশি লাগাচ্ছ কাপড়ের মধ্যে, আর ক্রিম কম হলে ইয়ার্ন কম ইউজ করতেছ। এই হচ্ছে পার্থক্য এই দুটার মধ্যে। তারপরে লেট অফ এবং টেক আপের স্পিডের ভেরিয়েশন, এটা আরেকটা বিষয় যে তোমার লেট অফ এবং টেক আপ আছে, অর্থাৎ উইভার্স বিম থেকে যেই হারে কাপড়কে ছেড়ে দেওয়া হয় আর টেক আপ অর্থাৎ ফেব্রিক বিমে ক্লথ রুলে জড়ানোর পরে ক্লথ বিমটা যে হারে জড়ানো হয়, এই দুইটার স্পিড কি একই? সারফেস স্পিড। ফাইনাল বিম বা উইভার্স বিম, ওয়ার্প বিমকে আমরা প্রি বিম বলি, প্রি বিম থেকে আবার ফাইনাল বিম প্রডিউস করা হয়, এটা হচ্ছে উইভার্স বিম, হ্যাঁ, বা ফাইনাল বিম। আর এটা ক্লথ রোল। আচ্ছা, তো এগুলা কি? এগুলা না, এইগুলোর নাম কি? এগুলার হিল ফ্রেম। আর এটা ফ্রন্ট রেস্ট, আর এটা হচ্ছে ব্যাক রেস্ট, এটা হচ্ছে লিজ রড। আর এটা কি? এটা যেটা সুতাটা যাওয়ার পরে এটাকে চাপিয়ে দেয়, এটা রিড, তাই তো? রিড। আর এই যে ইয়ার্নটা আসে এটা হচ্ছে পিক, মানে পিক আসতেছে, শাটল বা কেউ নিয়ে আসতেছে এটা। তো এখন এইখানে বিষয়টা হচ্ছে কি, তুমি আসলে তোমার এই বিমের মধ্যে যতটুকু ইয়ার্ন আছে, ধরো বিমের মধ্যে তোমার 2200 মিটার ইয়ার্ন আছে, তোমার কাপড় কি এখানে 2200 মিটার জড়াবে? হবে কাপড় 2200 মিটার? কম হবে, তাই তো? কারণ হচ্ছে এই লম্বা সুতাগুলা এখানে স্ট্রেট আছে, এখানে লম্বা আছে, স্ট্রেট আছে, বাট এখানে আসার পরে কাপড় হয়ে যাওয়ার পরে কিন্তু এটা স্ট্রেট না, এটা এরকম উইভ হয়ে গেছে, বাঁকা বাঁকা ঢেউয়ের মতো হয়ে গেছে। তো ঢেউয়ের মতো হলে তার লেন্থ কমে আসবে। তো তখন 2200 মিটার ওয়ার্পিয়ান দিয়ে তুমি 2200 মিটার কাপড় বুনতে পারবা না, কম বুনতে হবে। সেজন্য এই একটু খেয়াল করো, আবার ভিডিওটা আমি প্লে করব। এইটা যত স্পিডে ঘুরে এটা কিন্তু একই স্পিডে ঘুরে না, অর্থাৎ যতটুকু ইয়ার্নকে আমরা ছেড়ে দেই ততটুকু ইয়ার্ন কিন্তু টেক আপ করে না। তাহলে তো টান পরে মানে মেশিন ব্রেক করে ফেলতো, কারণ যতটুকু সুতা ছাড়ো ততটুকু কাপড় তো আর বোনা হচ্ছে না। সেজন্য এইটার যে স্পিড, সারফেস স্পিড ক্লথ রোলারের, এটা একটু কম,
আর যেটা খুলে দিচ্ছে, লেট অফ করতেছে, ওয়ারপিয়ান ছেড়ে দিচ্ছে, সেটার স্পিডটা একটু বেশি। একটু দেখো, শুধু স্পিডটা দেখো, এইটা একটু জোরে ঘুরতেছে আর এটা একটু আস্তে ঘুরতেছে, তাই তো? এটা একটু জোরে ঘোরা এবং এটা একটু আস্তে ঘোরার পিছনে মূল কারণটা কি? এই জন্য ওই ক্রিম পার্সেন্টেজ যত, তত পার্সেন্টকে অ্যালাউ করে তখন এই স্পিডটা সেট করা হয় আর কি, যে আমার লেট অফ কত হবে, টেক আপ কত হবে। হ্যাঁ, এটা আমরা বললাম যে লেট অফ এবং টেক আপের স্পিডে একটা ভেরিয়েশন থাকবে মেকানিক্যালি। এটা মেকানিক্যালের উপরে একটা ইম্প্যাক্টও আমি এখানে অ্যাড করলাম আর কি। এই